আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই সংবাদ শিরোনাম। তৃতীয় দফা বন্যা, সিলেটের সুনামগঞ্জে প্লাবিত আরো 18 জেলা, আশ্রয় কেন্দ্রে ছুটছেন দুর্গত মানুষ। টানা বৃষ্টি চলবে আরো 4 দিন, পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসের সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের। যে কোনো উপায়ে দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ করতে হবে, হাইকোর্টের নির্দেশনা। এবং বৈষম্যমূলক পেনশন স্কিম প্রত্যাহার সহ 3 দফা দাবিতে সারা দেশে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ধর্মঘট অব্যাহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেট সুনামগঞ্জ ছাড়াও বন্যা ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন এলাকায়। মুহুরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ফেনীর 2 উপজেলা। পাহাড় ধসে খাগড়াছড়ির সাথে সারা দেশে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল কয়েক ঘন্টা। ঢলের পানিতে রাস্তা ডুবে সাজেকে আটকা পড়েছেন কয়েকশো পর্যটক। পরিস্থিতির অবনতি হয়েছে নেত্রকোনা, শেরপুর ও কুড়িগ্রাম সহ আরও কয়েকটি জেলায়। প্রতিনিধিদের পাঠানোর রিপোর্ট জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। ৩৫ দিনের মধ্যে তৃতীয় দফায় বন্যার কবলে পড়েছে সিলেট। ১৩টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি সবকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট উপজেলা সদর পানিতে তলিয়ে গেছে। বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলার বাজারসহ অধিকাংশ এলাকা 1.5 থেকে 2 ফুট পানির নিচে। জেলার ৬০০টির বেশি আশ্রয়কেন্দ্রে আবারও যাচ্ছেন বন্যার্ত মানুষ। সুনামগঞ্জে নৌকাডুবে নিখোঁজ রয়েছেন 3 জন। কয়েকদিনের ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা উজানের পানিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 4টি স্থান ভেঙে ফেনী জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। মুহুরী নদীর পানি বিপদসীমার 130 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফেনী পরশুরাম আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সোমবার রাতে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 3টি অংশেও ভাঙন দেখা দেয়। এরই মধ্যে পানিবন্দী হয়েছেন সহস্রাধিক পরিবার। নেত্রকোনাতেও দ্বিতীয়বারের মতো বন্যা দেখা দিয়েছে। উবদাখালী নদীর পানি বিপদসীমার 57 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমেশ্বরী, কংস ও ধনু নদীর পানিও হু হু করে বাড়ছে। কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান জানান, উবদাখালী নদীর পানিতে উপজেলার পোগালা, বরখাপন ও সদর ইউনিয়ন এর মধ্যে প্লাবিত হয়ে পড়েছে। শেরপুর, ছেল্লাখালী, মহারশী, সোমেশ্বরী ও ভোগাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 2 দিনে শেরপুর জেলায় 582 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমের সর্বোচ্চ। সীমান্তবর্তী ঝিনাইগাতি উপজেলার নিম্নাঞ্চলে 20টি গ্রামে বন্যায় তলিয়ে গেছে। জামালপুরে যমুনা ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, যদিও বাহাদুরাবাদ পয়েন্টে এখনও পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রামে কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি 14 সেন্টিমিটার হ্রাস পেলেও ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর পানি সমতলে স্থিতিশীল রয়েছে। নদ নদী তীরবর্তী চর ও নিম্নাঞ্চলের বসতভিটায় পানি প্রবেশ করায় দুর্ভোগে পড়েছেন মানুষজন। অনেক পরিবার গবাদি পশু সহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়ে নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন। গরু ছাগল ধরে আমরা খুব বিপদে আছি। পানি এসে গরু বছরে কোথায় আই, এই অবস্থা থাকছি, খাবার নাই, এই অবস্থায় আছি আর কি। টানা বর্ষণের কারণে খাগড়াছড়ির সাপমারায় পাহাড় ধসে পড়েছে। খাগড়াছড়ির সাথে ঢাকা চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় মঙ্গলবার ভোর থেকে। এ ঘটনায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী অনেক বাস আটকা পড়ে। খাগড়াছড়ির ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সকালে মাটি সরিয়ে ওই সড়কের যানবাহন চলাচলের উপযোগী করে। রাঙ্গামাটির বাঘাইছড়ি দিয়ে প্রবাহিত কাঁচালং নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পৌর এলাকা সহ 14টি গ্রাম প্লাবিত হয়েছে। ঢলের পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেক পর্যটন কেন্দ্রে যাওয়া শতাধিক পর্যটক আটকা পড়েছেন। খোলা হয়েছে 55টি আশ্রয় কেন্দ্র। মুস্তাফিজ রহমান, এটিএন বাংলা। রাজধানী সহ সারা দেশে আগামী 4 থেকে 5 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। গত 24 ঘন্টায় সিলেটের সর্বোচ্চ 294 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এছাড়া চট্টগ্রাম সহ পার্বত্য জেলাগুলোতে পাহাড় ধসের আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান। এক ব্রিফিংয়ে তিনি বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৃষ্টিপাতের প্রবণতাটা কিন্তু দেশের উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বেশি, এবং বৃষ্টিপাতের যে বর্তমান প্রবণতা দেখাচ্ছে এটা আরো ৪-৫ দিন অব্যাহত থাকবে। এরপরে বৃষ্টিপাতের যে তীব্রতাটা আছে এটা কমে আসবে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা আছে। পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নিয়ে জাতীয় পর্যায়ের সমীক্ষা এরই মধ্যে শেষ হয়েছে। 2 মাসের মধ্যে এই প্রকল্প একনেক উপস্থাপনের চেষ্টা চলছে, যাতে আগামী বর্ষা মৌসুমের আগে এসব কাজ শুরু করা যায়। প্রকল্পের কাজ যাতে সঠিকভাবে হয় সেজন্য স্থানীয় মানুষজনের সহযোগিতা চেয়েছেন তিনি। দুপুরে ফেনীর ফুলগাজী ও পরশুরামে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। আমাদের ইচ্ছা হলো আগামী বর্ষা মৌসুমের আগেই আমরা এখানে কাজ শুরু করব, কিন্তু আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা এই সংসদ সদস্যের সঙ্গে থাকবেন। এখানে যখন কাজ চলমান থাকবে যাতে করে কাজের মান ভালো হয় সেই জন্য আপনারা লক্ষ্য রাখবেন, যাতে করে আপনাদের এলাকার কাজটা সঠিকভাবে হয়, সঠিকভাবে সময় মতো কাজটা আমরা উঠাতে পারি। 3 মাসের মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। যে কোনো উপায়ে দেশের দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতি দেশের সুশাসন ও উন্নয়নের অন্তরায় উল্লেখ করে হাইকোর্ট বলেছেন, যে কোনো উপায়ে দুর্নীতি অর্থ পাচার বন্ধ করতে হবে। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এসব মন্তব্য করেন। দুর্নীতি রোধে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব আইন অনুযায়ী দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে রিটের শুনানিতে আদালত এ মন্তব্য করেন। হাইকোর্ট বলেন, আইনের যথাযথ প্রয়োগ না থাকায় দেখা যাচ্ছে অনেক সরকারি কর্মকর্তা অঢেল সম্পদের মালিক হচ্ছেন, যা বাঞ্ছনীয় নয়। আদালতের রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সুবীর নন্দী দাস, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল AKM আমিনুদ্দিন মানিক, দুদকের পক্ষে আইনজীবী ফজলুল হক শুনানি করেন। এর আগে সোমবার দুর্নীতি রোধে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব আইন অনুযায়ী দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। রেল ট্রানজিটের নামে বাংলাদেশের মানুষ ভারতীয় আগ্রাসন মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশের মানুষের কোনো প্রত্যাশাই পূরণ হয়নি। তার অভিযোগ, ক্ষমতায় থাকার জন্য ভারতকে সব উজাড় করে দিয়েছেন সরকার প্রধান। সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ফারুক বলেন, ভবিষ্যতে জনগণের সরকার ক্ষমতায় এলে আওয়ামী লীগের অপশাসন, দুর্নীতি, লুটপাটের বিচার করা হবে। মমতার জন্য নাকি আমরা তিস্তার পানির শেয়ার পাচ্ছি। বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি আমরা দিল্লির দাসত্ব গ্রহণ করার জন্য। বাংলাদেশে আওয়ামী লীগ বলতো 22 পরিবারের বিরুদ্ধে সংগ্রাম, 22,000 পরিবার আজকে তৈরি করেছেন। আপনারা আজিজ তৈরি করেছেন, আপনারা বেনজির তৈরি করেছেন, আপনারা আসাদুজ্জামান মিয়া তৈরি করেছেন, আপনারা মতিউর তৈরি করেছেন। একে একে এদের তদন্ত করে বের করেন। বৈষম্যমূলক পেনশন স্কিম প্রত্যাহার সহ 3 দফা দাবিতে সারা দেশে দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও অফিসার সমিতি এ কর্মবিরতি পালন করছেন। ফলে ক্লাস, পরীক্ষা সহ বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম। বিভিন্ন বিভাগের শিক্ষকরা কর্মসূচিতে অংশ নেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, একাডেমিক সহ সব ধরনের কার্যক্রম। আন্দোলনরতরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে অবস্থান করলেও কোনো ধরনের শিক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছেন না। ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। কর্মবিরতি উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে পৃথক অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা, যার কারণে বন্ধ রয়েছে সকল প্রকার ক্লাস ও পরীক্ষা।
নেই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা, ঘড়ি ছাড়াই হাতের দিকে তাকিয়ে প্রকৃত সময় বলে দিতে পারেন নওগাঁর ৭৫ বছর বয়সী ইয়াসিন আলী। সকাল, সন্ধ্যা কিংবা রাতের যে কোনো সময় জানতে চাওয়া হলে তিনি নির্ভুলভাবে তা বলে দেন, হুবহু ঘড়ির কাঁটার সঙ্গে মিলিয়ে যার সময় বলা হয়। এলাকাবাসীর কাছে তিনি এখন পরিচিত ঘড়ি ইয়াসিন নামে। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের পাঠানো তথ্যচিত্রে ঐশী গোস্বামী প্রমা রিপোর্ট। ইয়াসিন আলীর বাড়ি নওগাঁর রানীনগর উপজেলার রাতল গ্রামে। পাকিস্তান আমলে ঘড়ি ব্যবহার করতেন তিনি। পরে এক ঘটনায় প্রতিজ্ঞা করেন ঘড়ি ব্যবহার না করার। হাতের ঘড়ি ফেলে দিয়ে তা তৈরি করেন নিজের মনের দেয়ালে। তখন থেকে ঘড়ি না দেখে চোখ বন্ধ করে সময় আয়ত্ত করার চেষ্টা শুরু করেন ইয়াসিন আলী। এক পর্যায়ে ঘড়ি না দেখেই হাতের দিকে তাকিয়ে সময় বলে দেওয়া শুরু করেন। এভাবেই ২৫ বছরের বেশি সময় ধরে ঘড়ি না দেখে সময় বলে দেন তিনি। কত সেকেন্ড, কত মিনিট, কত সেকেন্ড ঘন্টা, কত সেকেন্ড মিনিট, কত মিনিটে হাঁটলাম, কত মিনিটে যাচ্ছি, এরকম ভাবে চলতে চলতে ইনশাল্লাহ আল্লাহ রহমত করেছে এখনো বর্তমান চলতেছে। এত দীর্ঘ ২৫ পার হয়ে যাবে। রাস্তাঘাটে প্রতিদিন লোকজন দেখা হয়, রাস্তা পরে ভাড়া আমার জন্য দাঁড়ায় থাকে। ছেলে হোক, মেয়ে হোক, স্কুল ছাত্রী হোক, ছাত্র হোক, মাস্টার হোক, সবাই এইভাবে অভিজ্ঞতা দেয়। কে বা কত বাজে, এত বাজেছে বা। বর্তমান যুগে কোনো ধরনের প্রযুক্তি ছাড়া হুবহু সময় বলে দেয়া ইয়াসিন আলীর বিরল এমন প্রতিভা দেখে স্থানীয়রা রীতিমতো বিস্মিত। সে মূর্খ মানুষ, লেখাপড়া নেই, কিন্তু সময় সম্পর্কে একেবারে সঠিক ধারণা সে দেয় আর কি। যে কোনো মানুষ জিজ্ঞাসা করলে ঘড়ি হাতের দিকে তাকায় বলে দেয় টাইম এবং কারেক্ট হয়ে যায়। আমরা যখন স্কুলে যাওয়া আসার পথে দাদুর সঙ্গে দেখা হয়, তখন সময়টা জানার জন্য দাদুকে আমরা জিজ্ঞেস করি যে দাদু এখন কয়টা বাজে। সাইকেল চালিয়ে সবজির ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন ৭৫ বছর বয়সী ইয়াসিন আলী। ঘড়ি ছাড়া সময় বলতে পারায় তার নামে রয়েছে ইয়াসিনপুর গ্রামও। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আল আরফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। এসএমএস চক্রের কারবার না থামানো গেলে ডিমের দাম দিন দিন আরো বাড়বে বলে জানিয়েছেন খামারিরা। এদিকে ডিমের বাজারে কর্পোরেট সিন্ডিকেটের অভিযোগ ঠিক নয় বলে দাবি কাজী ফার্ম কর্তৃপক্ষের। যারা সিন্ডিকেটের মাধ্যমে ডিমের দাম বাড়ায় তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। শরফুল আলমের রিপোর্ট। যৌক্তিক কারণ ছাড়াই এক মাস ধরেই অস্থির ডিমের বাজার। ১৬০ টাকা ডজনের ডিম বেড়ে দাঁড়ায় ১৮০ টাকায়। এমন পরিস্থিতিতে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তাদের অভিযানে ডজন প্রতি ডিমের দাম কমে যায় ১০ টাকায়। উৎপাদনকারী প্রতিষ্ঠান, খামারি ও খুচরা ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই সময় কর্পোরেট উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, মুরগির খাবারের দাম বেড়ে যাওয়ায় ডিমের উৎপাদন খরচ বেড়েছে। তা আমাদের সেখানে শেয়ার হচ্ছে মাত্র ৩ থেকে 4%। তা আমরা যদি ৯ টাকা ৬১ পয়সায় রেট বিক্রি করি, তো বাকি প্রায় ৯৭% ডিম কিন্তু ১১ টাকার উপরে বিক্রি হচ্ছে, যেটা আপনারাই পেয়েছেন আর কি। প্রান্তিক খামারিরা বলেন, উৎপাদন খরচ ১০ টাকা ২৯ পয়সা হলেও দাম নিয়ন্ত্রণের ক্ষমতা নেই তাদের হাতে। ডিম প্রতি দাম ১২ টাকা হলে তা যৌক্তিক হবে বলে মনে করেন তারা। সিন্ডিকেট করে মোবাইল ফোনে SMS এর মাধ্যমে রাতারাতি দাম বাড়িয়ে একটি গোষ্ঠী ফায়দা লুটিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেন তারা। এ সময় ভোক্তা অধিদপ্তর জানায়, যারা ডিমের দাম বাড়িয়ে বাজার অস্থির করে তাদের চিহ্নিত করা হয়েছে। তারা যে বাজারটা দিচ্ছেন একমাত্র তাদের ব্যবসার স্বার্থে, ব্যবসার পলিসি, যেটা হচ্ছে একজন উৎপাদনকারী খামারি ডিম উৎপাদন করেন, কর্পোরেট গ্রুপরা তো দাম নির্ধারণ করতে পারেন যেহেতু তারা উৎপাদন করেন, কিন্তু আমরা প্রান্তিক খামারিরা দাম নির্ধারণ করতে পারি না। এর কারণ হচ্ছে এই ডিমের ক্রয় বাজার, যেটা পাইকারি বাজার, এখানে দুইটা বাজার আছে, একটা হলো দিনের বাজার, একটা হলো রাতের বাজার। 3 দিনে আপনার আমার যেটুকু তথ্য আছে ২০ থেকে ২৫ টাকা ডিমের দাম কমে গেছে। আমার যেটা ধারণা, আমরা কালকে থেকে এই ডিমের দাম আপনার ১৪০ বা এই রেঞ্জে থাকবে, ১৫০ টাকার নিচে থাকবে বলে আমার ধারণা। আমরা যে মেজারগুলো নিচ্ছি তাতে এটি কিন্তু আপনার একটা মানে একটা জায়গায় চলে আসবে। তা এই যে কাজ হয় না তা না, কিন্তু আমার একটা সমস্যা কি, ভোক্তা অধিকার অধিদপ্তর এই প্রতিদিন এই ডিমের পিছনে বসে থাকলে তো হবে না, আমার আরও অনেকগুলো কাজ করতে হয়। এখন থেকে দোকানে মূল্য তালিকা টাঙানো না হলে এবং পাকা রসিদ না থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এলোমেলোভাবে ঘুরে বেড়ানো গন্ধগোকুল অবশেষে উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হলের সামনে থেকে প্রাণীটিকে উদ্ধার করা হয়। এই সময় গন্ধগোকুলটি অসুস্থ ছিল। বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর কামরুল হাসান প্রাথমিকভাবে ধারণা করেছে এটি র্যাবিস বা এ জাতীয় কোনো ভাইরাসে আক্রান্ত হয়েছে। গতকাল থেকে লোকচক্ষুর আড়ালে থাকা ও লাজুক স্বভাবের এই প্রাণীটিকে অস্বাভাবিকভাবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় ঘুরতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে প্রাণীটির এমন আচরণের জন্য ক্রমাগত বন্য প্রাণীদের আবাসস্থল ধ্বংস করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডকেও দায়ী করেন অনেকে। বাংলাদেশের স্টার্ট আপ ইকোনমিক্সকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে স্টার্ট বাংলাদেশ এন্ডলেস পসিবিলিটিস থিম নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল স্টার্ট আপ ফাউন্ডার্স মিট। রাজধানীতে প্রতিষ্ঠানের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেঞ্চার ক্যাপিটালিস্ট অ্যাঙ্কলার্স বাংলাদেশ ফাউন্ডিং পার্টনার অ্যান্ড সিইও রাহাত আহমেদ এবং আইডিএলসি ভিসি ফান্ডের অন্যতম অংশীদার মুস্তাফিজুর খান। ইকোনমিস্টের বিল্ডার লাইফ ক্যাসেল পার্টনারের সিইও বিজন ইসলাম, বিল্ড বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ইরাত কাউসার, স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সামি আহমেদ সহ আরও অনেকে। এবার পার্টেক্স খেলার খবর। টাইব্রেকারে স্লোভানিয়াকে হারিয়ে ইউরো ফুটবলের কোয়ার্টার ফাইনাল উঠেছে পর্তুগাল। ফ্র্যাঙ্কফুর্ট এরেনায় বল দখল আর আক্রমণে এগিয়ে থাকে রবার্তো মার্টিনেজের দল, কিন্তু স্লোভানিয়া গোলরক্ষক ওব্লাক বারবার হতাশ করেন পর্তুগিজদের। তাতে খেলা গড়ায় অতিরিক্ত সময়। সেখানে 115 মিনিটে পেনাল্টি পায় সাবেক ইউরোজয়ীরা, কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোর শট ফিরিয়ে দেন স্লোভানিয়ার গোলরক্ষক ওব্লাক। তবে টাইব্রেকারে ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হন পর্তুগাল গোলরক্ষক কস্তা। ইউরোর ইতিহাসে টানা 3 শট ফিরিয়ে দলকে নিয়ে যান কোয়ার্টার ফাইনালে। সেখানে তাদের প্রতিপক্ষ বেলজিয়ামকে হারানো ফ্রান্স। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। তৃতীয় দফা বন্যা সিলেটের সুনামগঞ্জে, প্লাবিত আরও 18 জেলা। আশ্রয় কেন্দ্রে ছুটছেন দুর্গত মানুষ। টানা বৃষ্টি চলবে আরও 4 দিন। পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসের সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের। যে কোনো উপায়ে দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ করতে হবে, হাইকোর্টের নির্দেশনা। এবং বৈষম্যমূলক পেনশন স্কিম প্রত্যাহার সহ 3 দফা দাবিতে সারা দেশে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ধর্মঘট অব্যাহত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।